Hello everyone, welcome to Jagannath. I hope you are doing well. আমরা ক্লার্কশিপ পরীক্ষার 3টে সেশনের ম্যাথস কোশ্চেনগুলো আপলোড করে দিয়েছি। ওকে, সেশন 1, সেশন 2, সেশন 3 অলরেডি আপলোডেড। তোমরা গিয়ে ওখানে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বাকিগুলো। তো আজকের এই ভিডিওতে তোমরা সেশন 4 এর ম্যাথ কোশ্চেনগুলো সলিউশন করবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আমি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড অনেক কিছু সেখানে আপলোড করি। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, ক্রমটি পূরণ করুন বা কমপ্লিট দ্য সিরিজ। একটা সিরিজ দেওয়া আছে, সিরিজটা কিভাবে আছে আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং জিজ্ঞাসা চিহ্ন জয়ে কি বসবে সেটা দেখতে হবে। দেখো তো, 7 ইন্টু 2 মাইনাস 3, 7 2 14 মাইনাস 3 11, 11 ইন্টু 2 মাইনাস 3, 19 ইন্টু 2 মাইনাস 3, 35 ইন্টু 2 মাইনাস 3, তাহলে 67 ইন্টু 2 মাইনাস 3 আনসার হবে। 67 এর ডবল কত হয়? 7 2 14, 6 2 12 রাখে 13 মাইনাস 3, দ্যাট ইজ 131। তাহলে আনসার হয়ে যাবে এটা 131 ইজ ইয়ার আনসার। ওকে, চলো পরেরটা। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কি দিয়ে গুণ করলে হবে? আমাকে অপশন টেস্ট করে অঙ্কগুলো করতে হয়। আমি স্কোয়ার নাম্বারের সিক্রেটস আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবে এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, সব পরীক্ষাতে জিজ্ঞেস করে একটা না একটা কোশ্চেন, সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার, এইটা বলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিবে, তোমাদের অনেক হেল্প হবে। স্কোয়ার নাম্বারের সিক্রেটস কি কি দেখে বুঝতে পারবো, কত তাড়াতাড়ি বুঝতে পারবো, দেখে বোঝা যায় স্কোয়ার নাম্বার। তাহলে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808 কে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো, আমি বলেছিলাম ওই ভিডিওতে স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট 2 হতে পারে না, 3 হতে পারে না, 7 হতে পারে না, 8 হতে পারে না, পারে না। অপশন আমার একটা এলিমিনেট হলেও আমার কাজ এগিয়ে যাবে। এটুকু যদি তোমার জানা থাকতো তাহলে এটা তুমি অটোমেটিকলি এলিমিনেট করে দিতে পারতে, যে এটা গুণ করলে হবে না। কেন? যদি 5808 এর সঙ্গে 11 কে গুণ করো তাহলে ইউনিট ডিজিট 8 আসছে, তাহলে কোনো স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট কোনোদিন 8 হতে পারে না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটা 11 বার। এবার আইদার 2 অর 3 অর 7, কিছু করার না, এখানে 5808 কে তোমাকে ভাঙতে হবে। ভাঙো, 4 দিয়ে ভাঙলাম, 4 14 56, 4 5 20, 4 2 8, আবার 4 দিয়ে ভাঙছি, 4 দিয়ে, 4 3 12, 4 6 24, 4 3 12, 4 3 12, 2 25, 4 6 24, 4 3 12, 3 দিয়ে করছি 3 121। দেখো তো, আর ভাঙবো না, এগুলো চালাকি। চালাকিটা কি দেখো তো, এটাও স্কোয়ার নাম্বার, এটাও স্কোয়ার নাম্বার, এটাও স্কোয়ার নাম্বার, দেখো 3টা স্কোয়ার নাম্বার নয়। তাহলে আর একটা 3 যদি চলে আসে এটার সঙ্গে গুণ করা থাকে, এটা একটা 3 যদি এক্সট্রা পেতাম তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, জোড়া পেতাম 3, তাহলে এটার সঙ্গে 3 গুণ করতে হবে, তাহলে এটা স্কোয়ার নাম্বার হবে। এই ছিল অঙ্ক। চলো পরেরটা। এক্স, ওয়াই এবং জেড একটি ব্যবসার অংশীদার। ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান এবং ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান। যদি লাভ এত টাকা হয় তাহলে ওয়াই এর ভাগ কত? তাহলে তোমাকে কিছুই দেওয়া নাই, রেশিও দেওয়া আছে, রেশিওটাকে কম্বাইন করার পরে তোমাকে এটা সলিউশন করতে হবে। তাহলে এক্স, ওয়াই এবং জেড এর রেশিওটা বের করবো আমরা। দেখো প্রথম এই লাইনটা থেকে কি বলা আছে, দেখো পাবো এক্স আর ওয়াই এর এ পাবো, তাহলে এক্স এর মূলধনের দুগুণ, তাহলে এক্স এর মূলধনের দুগুণ সমান ওয়াই এর মূলধনের 3 গুণ, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কত পেলাম আমরা? 3:2। আবার ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান, তাহলে ওয়াই ইকুয়াল টু 4z, তাহলে ওয়াই বাই জেড ইকুয়াল টু 4/1। তাহলে দেখো, আমি রেশিও যদি কম্বাইন করি তাহলে কি করতে হয়, যেটা কমন থাকে দুটো ক্ষেত্রে সেটাকে সমান করতে হয়। দেখো দেখো, এখানে ওয়াই এর মান 2, এখানে ওয়াই এর মান 4, তাহলে আমরা কি করব, এটাকে সমান করে নেব, তাই না? ওয়াই কে সমান করবো, ওয়াই কে সমান করতে হলে কি করতে হবে, পুরো রেশিওকে 2 দিয়ে গুণ করবো। তাহলে রেশিওকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 3 দিয়ে 6, 2 দিয়ে 4, আর এটা তো কিছু করার দরকার নেই, এটা 1।
এটা হলো এক্স ওয়াই জেড এর মূলধনের রেশিও। তাহলে টোটাল কত দেখো, 6 4 10 আর 11, যে অনুপাতে ইনভেস্ট করেছে সেই অনুপাতে টাকা পাবে, লাভ পাবে। তাহলে 11 মান দেওয়া আছে 297,000। কত গুণ আছে দেখো, 27,000, 27,000 গুণ আছে। তোমার কাছে চেয়েছে কত, ওয়াই এর ভাগ কত, তাহলে ওয়াই এর ভাগ কত 4, তাহলে এটার সঙ্গেও 27,000 গুণ 3 শূন্য 4 7 28, 4 2 8, 8 2 10, তাহলে আনসার 108,000। ওকে, চলো নেক্সট। সীমন ও অনিক তাদের আয়ের অনুপাত 25% এবং 40%, যদি তাদের খরচ সমান থাকে, কি থাকে বলেছে, খরচ সমান থাকে বলেছে, তবে সীমন ও অনিকের আয়ের অনুপাত কত? তাহলে আমরা সবাই জানি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাহলে এই যে একটা লাইন দেওয়া আছে, সীমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25% এবং 40% খরচ করে, তাহলে আমি যদি এটাকে সীমন লিখলাম, এখানে লিখছি, আর এখানে অনিক লিখছি। আমাকে বলো 25% ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো, 1/4। তাহলে সীমন যদি 4 টাকা আয় করে তাহলে 1 টাকা সঞ্চয় করে। সীমন যদি 4 টাকা আয় করে তাহলে 1 টাকা সঞ্চয় করে, তাহলে বাকি 3 টাকা কি করে, ও খরচ করে। 40% ফ্র্যাকশন ভ্যালু কত, 2/5। 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, তাহলে 40% ফ্র্যাকশন ভ্যালু ডবল হবে 2/5। তাহলে অনেক যদি 5 টাকা আয় করে, সঞ্চয় করার কথা বলেছে, তাহলে 2 টাকা সঞ্চয় করে, তাহলে 3 টাকা খরচ করে, তাই তবেই তো 5 টাকা হবে। তাদের খরচ সমান থাকে, দেখো খরচ আর সমান তোমাকে করতে হলো না, এখানে ইজি কোশ্চেনটাই দিয়েছে। খরচ যদি সমান না থাকতো তাহলে খরচটা আমাকে সমান করতে হতো। জিজ্ঞেস করেছে তবে সীমন এবং অনিকের আয়ের অনুপাত কত, তাহলে সীমন এবং অনিকের আয়ের অনুপাত কত, 4:5। আনসার 4:5। চলো পরেরটা। আগামীকাল পরের দিন যদি শনিবার হয় তবে গতকালের 3 দিন আগে কি বার ছিল? তাহলে এগুলো আমি আমার রিজনিং কোর্সে, আমি রিজনিং কোর্স অলরেডি আপলোড করে দিয়েছি, আমার অ্যাপে পেয়ে যাবে। অ্যাপ তুমি ডেসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, সেখানে আমি রিজনিং, ফুল রিজনিং কোর্স অ্যাজ এ ভিওডি, কমপ্লিটলি ডিজিটাল বোর্ডে স্মার্টলি ওয়েতে ভিওডি সেকশন আমি ভিওডিতে আপলোড করে দিয়েছি। তোমরা যারা পারচেজ করতে চাও সেখান থেকে গিয়ে পারচেজ করে নিতে পারো। পুরো রিজনিং আমি কমপ্লিট করে দিয়েছি সেখান থেকে। সমস্ত পরীক্ষা, স্টেট গভর্নমেন্ট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের যত রকম কোশ্চেন আছে সমস্ত টাইপ এখানে কভার করা আছে। একবার ফুল সিলেবাসটা করে নেওয়ার পর বুঝতে পারবে যে নিজেরা কোন জায়গায় আছো। অটোমেটিকলি তোমাদের সেই লেভেলটা চেঞ্জ হয়ে যাবে এবং রিজনিং দেখে করতে পারবে, এইসব অঙ্ক দেখে করতে পারা যায়। এইসব ক্ষেত্রে কি বলেছিলাম, ট্রিক্স অনুযায়ী কি বলা হয়, টুমরোর জন্য থাকে 1, ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো মানে তার আগে একদিন। হোয়াট ডে, 3 ডেজ, 3 ডেজের জন্য 3, ইয়েস্টারডের জন্য 1। তাহলে কত করবো, 3 আর 4 5 আর 6, টোটাল ওয়ার্ড ডে এটাই পেয়ে যাই আমরা, ডিরেক্টলি এটাই পেয়ে যাই টোটাল ওয়ার্ড ডে। তোমরা সবাই জানো যারা কম্পিটিটিভ পড়ো ওয়ার্ড ডের কনসেপ্ট। তাহলে টোটাল ওয়ার্ড ডে পেলাম 6। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে কি আগামীকালের পরের দিন শনিবার, তাহলে আগে কি বার ছিল, তার মানে তোমাকে ফিউচার দেওয়া আছে, তোমাকে ব্যাকে আসতে হবে। তাহলে স্যাটারডে থেকে 6 দিন মাইনাস করতে হবে, ব্যাকে আসতে হবে, তাই মাইনাস করতে হবে। 6 দিন মাইনাস করাও যা, অর্ডের ক্ষেত্রে 6 দিন মাইনাস করাও যা, তার সঙ্গে প্লাস 1 করাও তাই। তাহলে এটা আমি স্যাটারডের সঙ্গে যদি +1 করে দিই, দ্যাট ইজ সানডে আনসার। আনসার সানডে। ওকে, চলো পরেরটা। কিছু নেই, জাস্ট রেশিওর অঙ্ক জিজ্ঞেস করেছে। এগুলো আমি আমার ব্যাচে করাই, কমপ্লিট ব্যাচে এগুলো করানো হয়, সমস্ত জিনিস টাইপগুলো কভার করানো হয়। ওকে, ব্যাচে জয়েন হতে চাইলে দেখে নিতে পারো, এখানে নম্বর দেওয়া আছে, কল করে জয়েন হতে পারো। আচ্ছা, এটা অফলাইনে পড়ানো হয়, অনলাইনেও হয়, কিন্তু অনলাইন অফলাইন বোথ একসঙ্গে পড়ানো হয়। যাই হোক, 40% অফ পি, 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত বললাম একটু আগে, 2/5। তাহলে 2/5 অফ পি ইকুয়াল টু 0.75, 75 বাই পয়েন্ট তুললে 100 কিউ ইকুয়াল টু আর বাই 4। তোমাকে পি ইজ টু কিউ ইজ টু আর চেয়েছি। তাহলে এটা কাটাকুটি যদি করো, 25 দিয়ে 3, 25 দিয়ে 4। ভালো মতো শুনবে, মিডিলে যদি ইকুয়াল থাকে, মিডিলে যদি ইকুয়াল থাকে তাহলে উপরে যেগুলো আছে উপরগুলো যদি ফাঁকা করতে পারে, এখানে 2 আছে 3 আছে, এগুলো যদি ফাঁকা করে নিতে পারে তাহলে আমার নিচে যেটা থাকে সেটাই তাদের রেশিও হয়ে যায়। এগুলো সব শেখানো হয় ব্যাচে। তাহলে 2 আর 3 আছে, তাহলে পুরো এটাকে 6 দিয়ে যদি গুণ করে দিই, আমি উপর থেকে 2 আর 3 কে সরাতে হবে, পুরো এটাকে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলে কত হবে, এটাকে 6 দিয়ে যদি গুণ করো তাহলে এটাও 6 দিয়ে গুণ করলাম, 2 3 6, তাহলে নিচে কত হয়ে যাবে, পি বাই 15।
ইকুয়াল টু, এটাকে 6 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? 3 দিয়ে 6 নিচে কাটবে, তাহলে Q/8 R/24, 6 দিয়ে পুরোটা গুণ হবে, মানে এটাকে, ওকে, পুরো নিচে আমি 6 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এরকম যদি থাকে তাহলে এটাই যাদের রেশিও হয়ে যায় 15:8:24, তাহলে আনসার 15:8:24। ক্লিয়ার? নেক্সট, একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়, বইয়ের প্রকৃত বিক্রয় মূল্য কত? ভাই বইয়ের প্রকৃত বিক্রয় মূল্য কি করেছিল? 10% লাভে বিক্রি করেছিল, তাই না? তাহলে বইয়ের আমি এখান থেকে কিছু একটা ক্রয় মূল্য পাবো। 10% লাভে বিক্রি করা মানে কি? 110% বিক্রি করা, 110% মানে কত? 11। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 11, আনসার শুড বি 11 দিয়ে তো গুণ হবে, তাই না? তাহলে আনসারটা 11 দ্বারা মাল্টিপল হবে। তাহলে দেখো, এটা 11 মাল্টিপল না, এটা 11 মাল্টিপল না, এটা 11 মাল্টিপল না, একমাত্র 11 মাল্টিপল এটা। অঙ্ক শেষ, অঙ্ক করতে হয় না ভাই। আমি কি চেয়েছি সেটা দিকে দেখলাম, তাকটির বিক্রয় মূল্য কত? তো 10% লাভে তোমার বিক্রি করেছে, তো 10% লাভে বিক্রি করলে কত তো বিক্রি করতে হবে? 110% বিক্রি করতে হবে। তাহলে এটাই হলো ব্যাপার, বোঝাতে পেরেছি? এবার সলভ করতে চাইলে দেখো সলভ করে দিছি। ভাই সিপি একটা কিছু আছে, 10% লাভে বিক্রি করতে মানে 110-এ তুমি বিক্রি করতে, 10% ক্ষতি হচ্ছে মানে 90-তে বিক্রি করছো, তাহলে এটা তফাৎ কত? 20। বা তোমাকে এটা বলেছিলাম লাভ এবং ক্ষতি হলে যোগ করে দিতে হয়, তাহলে 20%-এর মান হলো 2000 টাকা। তাহলে 110%, বইটার ক্রয় মূল্য সিপি 100%, এবং তোমাকে ক্রয় মূল্য চেয়েছে বিক্রয় মূল্য, 110%-এর মান কত? তাহলে কত গুণ? 100 গুণ। তাহলে এটার সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে কত হবে? 100 গুণ করলে ব্যাস 11,000 টাকা, গল্প শেষ। বোঝাতে পেরেছি? তাহলে অঙ্ক সবসময় করতে হয় না। পরেরটা, 5 জন ছাত্র সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রটির থেকে 2টি করে বই বেশি আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত হবে? দেখো, এটা জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। দেখো, আমি একটা কনসেপ্ট নাম্বার সিস্টেমে বলে থাকি, এটা বা হয়ে থাকে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, বিজোড় প্লাস বিজোড় সমান জোড় সংখ্যা হয়। মিডিলে যদি জোড় যোগ করি, বিজোড়ের সঙ্গে যদি বিজোড় যোগ করা হয়, তুমি যোগ করে দেখো জোড় সংখ্যা হয়। জোড়ের সঙ্গে যদি জোড় যোগ করো তাহলে অলওয়েজ জোড় দিবে, আবার বিজোড়ের সঙ্গে যদি জোড় যোগ করা হয় তাহলে অলওয়েজ বিজোড় দেয়। একমাত্র জায়গা যেখানে বিজোড় দেয় সেটা হলো বিজোড়ের সঙ্গে জোড় যদি হয় তাহলে সেটা বিজোড় দেবে। বা লজিক্যালি মনে রাখতে পারো, একই রকম লোক যদি হয় তাহলে জোড়া হবে, একই রকম লোক যদি হয় তাহলে জোড়া হবে, কিন্তু বিজোড় অন্যরকম লোক হলে বিজোড় হবে, মানে জোড় হবে না। ক্লিয়ার? এবার তোমাকে বলা হচ্ছে 5 জন আছে, তোমাকে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 জন আছে। বলেছে প্রত্যেকজন তার আগের জনের থেকে বা পিছনের জনের থেকে 2টি করে বই বেশি আছে। আমি ধরে নিলাম এটা যদি বিজোড় থাকতো, বিজোড় মানে আমি 1 ধরে বোঝাচ্ছি তোমাকে, এটা যদি 1 থাকতো তাহলে তার আগের জনের ক্ষেত্রে কত আছে? 3, তার আগের জনের ক্ষেত্রে 2টো বেশি 5 7 9, যোগ করো এটা। দেখো, জোড় বিজোড় আর বিজোড়, বিজোড় আর বিজোড় যোগ করলে কি হয়ে গেল? জোড়। বিজোড় আর বিজোড় যোগ করলে কি হয়ে গেল? জোড়। তাহলে এটা জোড় পেলাম, এটা জোড় পেলাম, তাহলে জোড় আর জোড় যোগ করলে কি পাবো? জোড়। জোড়ের সঙ্গে আবার বিজোড় যোগ করলে কি পেয়ে যাবো? বিজোড়। তাহলে এটা বিজোড় হতে পারে। তুমি এমনি যোগ করে দেখো, আমি যোগ করে দেখালাম না, নিজে যোগ করে দেখো, এটা বিজোড় হবে। বেশ, এবার এখানে একের জায়গায় যদি 2 থাকতো, এর 2টো থাকতো, তাহলে এর কটা থাকতো? 6টা। এর সরি 4টে, এর 6টা, এর 8টা, এর 10টা, 5টা লোক হয়ে গেছে। দেখো 2 3 4 5, যোগ করো, সবগুলো জোড় আছে, তাহলে এটা জোড় হবে। তাহলে তাদের যোগফল কি হবে? জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। ক্লিয়ার? এই ছিল পুরো গল্প। নেক্সট, একটি অর্থমূল্য সমপরিমাণ সরল সুদের হারে 5 বছরে 9,800 টাকা এবং 8 বছরে 12,005 টাকা হয়, বাৎসরিক সুদের হার কত? ভালো প্রশ্ন। একটা টাকা তুমি রেখেছিলে এখানে, 5 বছর পরে 5 ইয়ার্সে এই টাকাটা সুদ সমেত 9,800 টাকা হয়ে গেছে, ওকে। এবং এই টাকাটা 8 বছর পরে 8 ইয়ার্স পরে 12,005 টাকা হয়েছে। ভাই মনে রাখবে, সরল সুদের ক্ষেত্রে যেই টাকাটা তুমি প্রিন্সিপাল হিসেবে রাখো সেই টাকাটাই থাকে, প্রিন্সিপালটা বাড়ে না, শুধুমাত্র সুদ বাড়ে। সারা বছর সমান হারে সুদ বেড়ে যায়, ওকে, প্রত্যেক বছর ইকুয়াল হারে সুদ পাওয়া যায়। এটা হলো এখানকার গল্প। তাহলে বলো
তাহলে 5 বছরে 9,800, 8 বছরে এটা হয়েছে। তাহলে বলো 3 বছরে কত টাকা বেড়েছে? সুদই তো বেড়েছে না? 3 বছরে কত টাকা সুদ বেড়েছে? তাহলে 3 ইয়ার্সে সুদ বেড়েছে কত? 12,005 থেকে 9,800 বাদ দাও, 502 2205। 3 বছরে 2205 টাকা সুদ বেড়েছে। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত? 3 সাতে 21, 10, 3 3 9, 3 5 15, 735 টাকা সুদ হলো তোমার 1 বছরের সুদ। ওকে, 735 টাকা সুদ। এবার তোমার প্রিন্সিপাল যদি না জানো তাহলে তোমার অঙ্ক করা হবে না, সুদে ইন্টারেস্ট রেট বের করা যাবে না। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে তোমার প্রিন্সিপাল না জানলেও হয়, মাল্টিপ্লাইং ফ্যাক্টর জানলেও হয়, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে প্রিন্সিপাল জানতে হবে। তাহলে বলো 1 বছর যদি 735 টাকা পেয়ে থাকে, তাহলে 5 বছরের সুদ পাওয়ার পরে তো এই টাকাটা হয়েছে। তাহলে 5 বছরের সুদ কত টাকা পেয়েছে? তাহলে এটার সঙ্গে 5 গুণ করবো। তাহলে 735 এর সঙ্গে 5 যদি গুণ করা যায় তাহলে কত হবে? 5 5 25, 5 3 15, 17, 5 7 35, 36, 3675 রুপিস এত টাকা সুদ পেয়েছে। সুদ পাওয়ার পর হয়েছে 9,800 টাকা। সুদ পাওয়ার পর সুদ আর সমেত টাকা হয়েছে 9,800 টাকা। তাহলে রেখেছিল কত টাকা? 9,800, 3675। তাহলে 5, 7 আর 2 9 রেখে 10, 6 রেখে 7, আর একে 8, এটা 6 3 9, 6125 টাকা। 6125 টাকা তোমার প্রিন্সিপাল ছিল এখানে। তাহলে আমরা রেট কাকে বলি? রেট আমরা তাকেই বলি 1 বছরে 100 টাকার উপর যেই টাকাটা পাওয়া যায় তাকে রেট অফ পার্সেন্টেজ বলে। তাহলে 6,125 টাকার উপর 1 বছরের সুদ হলো 735 টাকা। 6,125 টাকার উপর, তাহলে 100 টাকার উপর কত? ব্যাস, এটাই হবে পার্সেন্টেজ। কাটাকুটি করো, 5 দিয়ে যদি কাটাও, 5 14 70, 5 7 35, 5 দিয়ে কাটালে 5 12 60, 5 2 10, 5 5 25, 25 দিয়ে যদি কাটাও 4 25 100, 7 25, 7 25 না 9 25, 9 25, 9 25, 225, 25 দিয়ে কাটলে 4 25 100, 49 দিয়ে দেখো পুরোটাই কেটে যাচ্ছে 3 দিয়ে। 3 4 12%। তাহলে আনসার এটার 12%। এটা একটু লেন্দি অঙ্ক ছিল, কিছু করার নাই। হ্যাঁ, এগুলো তোমাকে দেখে দেখে সলিউশন করার জন্য পুরো জিনিস লিখে করালাম, এগুলো তো লেখার প্রয়োজন নেই। ওকে, নেক্সট বলছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স, ওয়াই এবং জেড এমন যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড জোড় সংখ্যা। তাহলে বলেছে 3টে সংখ্যার যোগফল হবে জোড়। তোমাকে আগের কনসেপ্টই বললাম। তাহলে নিচের কোনটি সঠিক নয় বলেছে? নয়। তাহলে 3টে যোগ করলে জোড় হবে, তাহলে কি হতে হবে বলো তো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা জোড় হতে হবে। কি করলে হতে পারে? সবগুলোই জোড় যদি হয় তবুও হবে, সব সংখ্যাগুলো যদি জোড় হয় তবুও জোড় হবে, সবগুলো যদি বিজোড় হয় তাহলে হবে কি? এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়। তাহলে বিজোড় বিজোড় করলে জোড়, আবার জোড় বিজোড় করলে বিজোড়। তাহলে সবকটি বিজোড় সংখ্যা হতে পারে। এটাই তো তোমাকে ভুল বলেছে, কোনটা সঠিক নয় এটা, এটাই তো ভুল বলেছে। এটাই আনসার। অল অফ দেম মে বি ওয়ার্ড, বিজোড় সবগুলো হতে পারে না। সবগুলো 3টে সংখ্যা বিজোড় যোগ করে কোনটি জোড় আসতে পারে না। দুটো সংখ্যা বিজোড় যোগ করে জোড় আসবে। ওকে, একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়। 15 দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয়েছে, তাহলে সম্পূর্ণ পুকুরটি ভর্তি হতে কতদিন লাগবে? তাহলে আর একদিন লাগবে, 16 দিন। এই ছিল তোমার পুকুর। বলেছে প্রত্যেক দিন যা আছে আগে তার ডবল হয়ে যায়। তাহলে বলো 15 দিন সময় নিয়েছে অর্ধেক পূরণ হতে, 15 ডেজ টাইম নিয়েছে। তাহলে বলো তার পরের দিন এসে কি দেখবে? কি বলেছে তোমাকে? বলেছে যে যা হয় যা থাকে আগের তার ডবল হয়ে যায়। তাহলে নেক্সট দিন এসে কি দেখবে? এটা ডবল, এটা ডবল, মানে কি পুরো পুকুর হয়ে যাবে। তাহলে 16 ডেজ, তাহলে 16 দিন সময় নেবে পুরো পুকুরে করতে। নেক্সট, দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর দূরত্ব 465 কিলোমিটার। একটি ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াই অভিমুখে 65 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো, আরেকটি সকাল 11টায়। দেখো টাইম দুটো আলাদা, তাহলে দুটো টাইমকে সেম করো। এক্স থেকে ওয়াই এর দিকে, ওয়াই থেকে জেড যাচ্ছে। তাহলে এক পাবলিক 10টা থেকে শুরু করেছে যাতায়াত, এ করেছে 11 AM থেকে, আর এ করেছে 10টা AM থেকে। তাহলে দুটোকে আগে সেম করো। রিলেটিভ স্পিড আমি আগের দিন বলেছিলাম, রিলেটিভ স্পিড তখনই লাগে
যখন দুটোই মোশনে থাকে, দুটোই স্পিডে থাকে, দুটোই কোনো গতিতে থাকে, একজন দাঁড়িয়ে আছে আর একজন চলছে, এরকম সময় রিলেটিভ স্পিড হয় না। তাহলে 10 AM এর সময় যাত্রা শুরু করেছে, 11 AM এর সময় যাত্রা শুরু করছে, তাহলে আমাকেও বলো একে 11 AM পর্যন্ত চালিয়ে নাও 1 ঘন্টা, তবেই তখন এও চলছে এও চলা শুরু করলো। বলো এইটুকুর গ্যাপ কত ছিল? পুরোটা ছিল 465। এখন ঘড়িতে 11টা বাজছে, এই 65 কিলোমিটার ঘন্টা গেছে, তাহলে 1 ঘন্টা চালিয়েছে 10টা থেকে 11টা, তো অলরেডি এইটুকু 65 কিলোমিটার চলে গেছে। তাহলে এইটুকু কত আছে? 400। এখানে তো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাতে কভার করতে হবে দুজনকে, তাহলে 400 কিলোমিটার কভার করছে দুজনে বিপরীত দিকে। 65 আর 35 যোগ করলে হয় 100। কতক্ষণ সময় লাগছে? 4 ঘন্টা। সময় কত লাগছে? 4 ঘন্টা। তাহলে কটার সময় ট্রেনটা মিলিত হবে? তাহলে 11টা থেকে রিলেটিভ স্পিড লেগেছে, তাহলে 11 AM এর সঙ্গে 4 ঘন্টা যুক্ত, তাহলে 3 PM। ওকে, 3 PM ইজ ইয়োর আনসার। নেক্সট, এটা তোমাকে সরল করতে বলেছিল, কিছু ছিল না, তোমরা জানো সরলের সূত্র BODMAS, ব্র্যাকেট অফ ডিভাইড মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন। ওকে, তাহলে কিছুই নাই, করতে থাকো। দেখো আগে অফের কাজ হবে, ব্র্যাকেট নেই, অফের কাজ হবে, তারপর ডিভাইডের কাজ হবে। দেখো আমি পুরোটা লিখছি, 9 মাইনাস 9 কে 9, 11 9, অফ আছে মানে ইন্টু হলো, 3 11 33, 34/11, ভাগ আছে ভাগ রেখে দিলাম, 35 36/7 ইন্টু 7/9, কাটাকুটি করো, 7 7 কেটে গেল, 9 দিয়ে কাটালে এটা 4, 11 11 কেটে গেল, তাহলে 9 মাইনাস 34 না, 3 11 33, 36 ভাই, এটা 36/9, ভাগ আছে ইন্টু হলে কি হবে, 1 এর 4 হয়ে যাবে, তাহলে 4 9 36, তাহলে 9 9 কেটে গেল, তাহলে 9 মাইনাস 1 দ্যাট ইজ 8, আনসার 8। চলো নেক্সট, present population of a town is 2 lakh. The population will increase 10% in the first year and 15% in the second year. The population of the town after 2 years. 2 বছর পরে পপুলেশন কি হবে? তাহলে দেখো 2 লাখ ছিল, 2 লাখ ছিল, 10% প্রথমে ইনক্রিজ হয়েছে, এটাও তুমি চেক করে নিতে পারতে কি 10% প্রথমে ইনক্রিজ হয়েছে, তাহলে কত হবে? 110% হবে। দ্বিতীয় বছর 15% হয়েছে, তাহলে কত হবে? 115% হবে। তাহলে দেখো এখানে 11 দেখতে পাচ্ছ না, 11 মাল্টিপল চেক করে নিতে পারো, এখানে এটা যা আছে 11 সঙ্গে গুণ করে তো কিছু আসবে, 11 এর মাল্টিপল চেক করতে পারো। দেখো 11 এর মাল্টিপলের সূত্র কি? অল্টারনেট নাম্বারগুলো যোগ করে বিয়ে বাকিগুলো পেয়ারগুলো বাদ দিলে যেটা আসে সেটা হয়, সেটা যদি 11 দ্বারা ভাগ যায় বা 0 আসে তাহলে 11 দ্বারা বিভাজ্য হয়। ডিভিজিবিলিটি রুলস যারা দেখোনি তারা দেখে নাও গা। ডিভিজিবিলিটি রুলস আমার চ্যানেলে আপলোড করা আছে, বারবার বলছি এই জায়গাগুলো দেখে নাও, খুব কাজের জিনিস, আপলোড করা আছে চ্যানেলে, কিংবা এখানে আমি আই বাটন দিয়ে দেবো। ওকে, যাই হোক, তাহলে এটা আইদা তুমি সলিউশন করবে, নাহলে পরে যারা চালাক তারা কি করবে বলতো, 11 মাল্টিপল চেক করে নেবে। 11 মাল্টিপল দেখো তো, 3 আর 2 5, এগুলো তো 0 আছে, এগুলো তো কোনো ভ্যালু নেই, 3 আর 2 5 আর এটা 5, তাহলে 5 - 5 0, ব্যাস এটা 11 দিয়ে কাটে। বাকিগুলো দেখে নিচ্ছি একবার, 3 আর 0 3 5, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, এটা 11 দ্বারা কাটে না। 3 আছে, এটা 11 দ্বারা কাটে না। 5 আর 2 7, 7 থেকে 3 বাদ দিলে হয় 4, এটা 11 দ্বারা কাটে না, তাহলে আনসার এটা। তুমি প্রমাণ হিসেবে যদি চাও, দেখো যারা চালাক যারা জানায় তারা এইভাবে আনসার করে বেরিয়ে যাবে, সলিউশন করার দরকার নেই। এবার যদি করতে চাও তাদের কাটো, পার্সেন্টেজের জন্য 2টো শূন্য কাটবে, এখানকার পার্সেন্টেজের জন্য 2টো শূন্য কাটবে, এই 10-এর জন্য শূন্য কাটলো, তাহলে 115 ডবল কত হয়? 230। 230-এর সঙ্গে 11 গুণ করো, 230-এর সঙ্গে 11 গুণ করো, দেখো পেয়ে যাচ্ছে কত? 3 5 2, পেলে? আচ্ছা, এখানে একটা এই পার্সেন্টেজটা একটা ভুল কাটিয়েছি, সেটা হলো একটা পার্সেন্টেজ এক্সট্রা কাটানো হয়েছে। যাই হোক, এখানকার শূন্যটা তো কাটবে না, উপরে শূন্য আছে, উপরে কাটিয়ে দিবে, 3টে শূন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে যারা চালাক ডিভিজিবিলিটি রুলস দিয়ে বেরিয়ে যাবে, অঙ্ক সবসময় করতে হয় না। ওকে ভাই, চলো নেক্সট। এই কোশ্চেনটা দেখতে বিভীতকার হলে পারেও নাম্বার সিস্টেমের কনসেপ্ট ছিল, একটু জানা থাকলে হবে, ঠিকই ছিল।
প্রথমবার করলে অবাক হয়ে যাওয়ার কথা বা টাইম লাগারই কথা। তোমাকে এটা বলা আছে চারটার মধ্যে কোনটা গ্রেটেস্ট নাম্বার চেয়েছে, গ্রেটেস্ট সবচেয়ে বড় সংখ্যা চেয়েছে। তাহলে যেটা ছোট হবে দুটোকে কম্পেয়ার করব, যেটা ছোট পাবো সেটা কেটে দেবো, আমার বড় দরকার। আমাকে বলো প্রথমটার মানে কি, 5 প্লাস 5, 5 প্লাস 5 কত হচ্ছে বা এটাকে কিরকম লেখা যায়, এটাকে 2 ইন্টু 5 লেখা যায়, 2 ইন্টু 5 লেখা যায় না, যায় না? তার স্কোয়ার আছে মানে এটার স্কোয়ার আছে, তার স্কোয়ার আছে, তাহলে এটা কত হলো 4, এটা কত হবে 4 টু দি পাওয়ার, এটা কত হবে 5 স্কোয়ার, তার স্কোয়ার আছে, তোমাকে বোঝানোর জন্য লিখছি। আচ্ছা এটাকে আমি 4 4 16 আর এটা 5 টু দি পাওয়ার 4, 16 ইন্টু 5 টু দি পাওয়ার 4 হলো এটা। এটা কত হবে, মিডিল এটাকে 5 এর কিউব লেখা যায়, তাহলে 5 টু দি পাওয়ার 6 লেখা যায়, এটাকে যায় না, যায় না? এটাকে 5 এর কিউব লেখা যায়, 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 5 এর কিউব, উপরে 2 আছে মানে ব্র্যাকেট আছে মানে গুণ হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 6। এটা কি লেখা যায়, 3 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব লেখা যায়। বেশ, এটাকে কি লেখা যায়, একটা দুটো তিনটে চারটে আছে, তাহলে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 লেখা যায়। এবার আমি সবগুলো 5 এর কিউবগুলো, 5টাকে পাওয়ারটাকে সবগুলো সেম করব। 5 এর পাওয়ার কি করে সেম করা যায়, 5 এর পাওয়ার সবথেকে কম আছে কিউব, তাহলে এটাকেও কিউব করবো। যদি এটা 5 কিউব করি তাহলে এটা 5 আগে চলে আসবে, 80 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব, 80 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব। এটা কোনটা লিখছি, এটা লিখছি। বেশ, এটা সমান কি 5 কিউব করব মানে এখানে 5 স্কোয়ারটাকে আগে নিয়ে নেব, 5 টু দি পাওয়ার 5 আছে, এখানে যদি আমি কিউবে লিখতে চাই, কিউব ইন্টু 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25 না, তাহলে 25 আগে নিয়ে নিলে এটা কত হলো 100 ইন্টু 5 কিউব হলো। এটাকে 5 কিউব করলে কত হবে, 5 কিউব মানে 125 ইন্টু 5 কিউব। এটাকেও যদি করা যায় তাহলে 5 এর কিউবই তো আছে, তাহলে 3 এর কিউব মানে 27 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব। এবার তোমরা নিজেই বলো কোনটা বড় কোনটা ছোট, আমি নিজেই বলো। এখানে 80 5 কিউব, এখানে 27 5 কিউব, এখানে 125 5 কিউব, এখানে 125 5 কিউব, তাহলে এটাই তো সবচেয়ে বড়, তাহলে এটা মানে কোনটা, এটা, তাহলে আনসার সি, সরি আনসার বি, আনসার বি। আমি সবগুলোকে 5 কিউব, এটা তো আমার বুঝতে সুবিধা হলো, আমার ক্যালকুলেশন করার দরকার হলো না, গুণ করার দরকার হলো না, সবগুলো দেখতে পাচ্ছি কিউবে নিয়ে চলে আসলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট। এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা 20 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কটিতে ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি হতে 30 মিনিট সময় বেশি লাগে, 30 মিনিট সময় বেশি লাগে। যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে, তাহলে আমাকে বলো যদি ট্যাঙ্কটা সাপোজ ছিদ্র না থাকতো, আমাকে বলো ট্যাঙ্কটা যদি ছিদ্র না থাকতো তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হতো। আমার প্রশ্ন হলো এটা। তাহলে 5 আর 20 এলসিএম কত, 20, এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 1, তাহলে একসঙ্গে কাজ করছিল, তাহলে 4 আর 1 5 এফিসিয়েন্সি, টাইম লাগতো 4 ঘন্টা যদি না থাকতো, লিকেজটা না থাকতো, কিন্তু লিকেজ থাকার ফলে 30 মিনিট বেশি নিয়েছে, তাহলে টোটাল টাইম লেগেছে কত, 4.5 ঘন্টা। এবার আমাকে বলো তাহলে এই যে এ আর বি পাইপকে একসঙ্গে কাজ করলে কত করছিল, 5 ইউনিট কাজ করছিল, এরাকে এক্সট্রা কতক্ষণ কাজ করতে হচ্ছে, 30 মিনিটস এক্সট্রা কাজ করতে হচ্ছে না, তাহলে 30 মিনিটস এক্সট্রা কাজ করতে হচ্ছে, টোটাল কাজ 30 মিনিটসেও এতটা করতো, 30 মিনিটস মানে হাফ আওয়ার, এই কাজটা করতো, ইয়েস অর নো। বেশ, এই কাজটা কেন করতে হচ্ছে, লজিক্যালি ভাবো এই কাজটা কেন করতে হচ্ছে, কারণ ওই ছিদ্রটা, এই 3টে পাইপ একসঙ্গে চলে 4.5 ঘন্টা ধরে ফাঁকা চলছে ছিদ্রটা, এই ট্যাঙ্ক আছে এখানে, দুটো পাইপ ঢুকছিল এখান থেকে বেরোচ্ছিল, এই ছিদ্রটা শুরু থেকে ফুটো আছে, তাহলে 4.5 ঘন্টায় যতটা জল বেরিয়েছে ওটার জন্য ওকে আধা ঘন্টা এই দুজনকে এক্সট্রা কাজ করতে হলো, তাহলে আমি ধরে নিলাম ওর এফিসিয়েন্সি হলো ই, তাহলে ছিদ্র পাইপের 4.5 ঘন্টায় যতটা জল বের করেছে ওকে এক্সট্রা এতটাই করতে হয়েছে। ব্যাস, গল্প শেষ। পয়েন্ট তুলো, 5 দিয়ে কাটালে 9, তাহলে এফিসিয়েন্সি ইকাল টু 5/9। এটা হলো ছিদ্র পাইপের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলেছে যদি ছিদ্র পাইপের এফিসিয়েন্সি পেলে তো আমার অঙ্ক শেষ। আমার টোটাল কত, 20 ট্যাঙ্ক, তাহলে লিকেজকে একাই কাজ করতে বলছে, ফাঁকা করতে বলছে, তো 20 ভরা আছে, তাহলে 5/9, তাহলে 5 4 20, 9 উপরে গিয়ে গুণ হবে, দ্যাট ইজ 36 আওয়ার।
ওকে, চলো পরেরটা। দুটি সংখ্যার আচ্ছা, দুটি দুই অঙ্কের সংখ্যা এক্স এবং ওয়াই, লসাগু এবং গসাগু যথাক্রমে 36 এবং 6, এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই। তার মানে এক্সটা ছোট হবে ওয়াই থেকে, এক্সটা ছোট হবে ওয়াই থেকে। তাহলে এক্স অনুপাত ওয়াই কত? আমি আগের দিন বলেছিলাম একটি সংখ্যা এইচ এক্স, একটা সংখ্যা এইচ ওয়াই। আচ্ছা, এখানে তোমাকে বলে দিয়েছে এক্স, এটা বলেছে ওয়াই বড় হবে তোমাকে বলেছে। তাহলে এদের এইচসিএফ কত? এইচ। এদের এলসিএম কত? এইচ এক্স হয় বলেছিলাম। আচ্ছা, এইচসিএফ বের করে নেওয়ার পর এই দুটো কি পড়ে থাকে? এই দুটো থেকে এইচসিএফ যদি বের করে নিই তাহলে কি পড়ে থাকে? এক্স অনুপাত ওয়াই পড়ে থাকে। তার মানে এরা দুজন একে অপরে কো প্রাইম হয়। ওকে, তাহলে তোমাকে বলেছে কোনটা এক্স অনুপাত ওয়াই হবে। শুনবে ভালো করে ভাই। তোমাকে গসাগু বলে দিয়েছে 6, লসাগু বলে দিয়েছে 36। আমি যদি লাস্ট জোড়া নিই, তাহলে গসাগু যদি হয় তাহলে সংখ্যাটা কত হবে? 24 আর 30। 24 আর 30-এর লসাগু কোনোদিন 36 হয় না। এটা যদি নাও এটাও হবে না। দেখো 18 আর 30-এর লসাগু কোনোদিন 36 হয় না। এটা দেখো 6 আর 12, 6 আর 12 লসাগু 36 হয়, 6 আর 12 লসাগু কত হয়? 12 হয়। এটা হচ্ছে না, তাহলে অপশন একমাত্র পড়ে আছে এটা। 2 3 অপশন টেস্ট করে উড়ে যাবে। সংখ্যাটা কত হবে? একটা 12, একটা 18। দেখো এলসিএম করো, 36ই হচ্ছে। দেখো আবার দেখতে পাচ্ছ ওয়াই বড় হচ্ছে। ক্লিয়ার? চলো পরেরটা। পরের প্রশ্ন বলছে দেখো, এত মিটার 2.29 মিটার পার সেকেন্ড গতিবেগের কিলোমিটার পার ঘন্টায় পরিবর্তিত গতিবেগ কত? মানে মিটার পার সেকেন্ড দিয়েছে, কিলোমিটার পার ঘন্টায় করতে হবে। তাহলে এটা মিটার পার সেকেন্ড কত হচ্ছে? 9 2 18, 20/9 মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ার করার জন্য, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করার জন্য কত দিয়ে গুণ করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করলে 9 2 18, 5 4 20, দ্যাট ইজ 8 কিলোমিটার পার আওয়ার। জাস্ট ট্রানজিশন দিয়েছিল 8 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। ঠিক উল্টোভাবে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে আসতে হয়, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। ওকে, নেক্সট। 8270-এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা বিভাজ্য হবে? 16 দ্বারা বিভাজ্য হবে। আমাকে বলো 16 দ্বারা বিভাজ্য যদি করি 8270, নিজের মতো করে ভেবে নাও। 8270, আমি এটাকে এরকম করে লিখতে পারি 8000, অঙ্ক ছোট করে নাও, 8000 প্লাস 270 বা 160। আচ্ছা, এটাকে 270 ভেবে রাখো। 270, তো 8000-কে তো পুরোটা 16 দিয়ে ভাগ যায়, প্লেটেনে ঝামেলা রাখবো না। 8000 পুরোটাকে 16 দিয়ে ভাগ চলে যায়, 5 16 80 যায়। তাহলে এটাকে ভাগ করব 270-কে। যদি করো 16-কে 16, 11 10, 7 16 102। দেখো 8 বাকি থাকলো, 8 বাকি থাকলো। তোমাকে কি যোগ করতে হবে তাহলে বলো? 8 তোমার কম, 8 তোমার পড়ে থাকলো, এক্সট্রা পড়ে থাকলো। তাহলে 16 দিয়ে ভাগ করতে গেলে কি হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এর সঙ্গে আর কি যোগ করলে 16 আসে? তাই সঙ্গে যোগ করলে 8 যোগ করলে 16 আসে, তবে সংখ্যাটা 16 দ্বারা ভাগ যাবে। তাহলে কি যোগ করতে হবে? 8। ওকে, নেক্সট। একজন ব্যবসায়ী দু প্রকার কফি যথাক্রমে 8,000 টাকা এবং 10,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10:6 অনুপাতে মিশ্রিত করলেন। যদি তিনি মোটের উপর 20% লাভ করেন তবে মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রয় করেন? ভালো মতো শুনবে। 10:6 এই অনুপাতে মিশ্রিত করেছে। ওকে, তো 10:6 এটা আরো কাটা যাবে তাই না, ছোট করা যাবে। তাহলে 5:3, 5 এটা ডেভিয়েশনে করবো। ওকে, 5:3 তে মিশিয়েছে। প্রথম প্রকার কফির দাম কত টাকা? 8,000 টাকা। দ্বিতীয় প্রকার কফির দাম কত? 10,000 টাকা। যদি মেশানো হয় দুজনকে তাহলে ওভারঅল কত টাকা হবে? 5 ইউনিট ধরে নাও 8,000 টাকা দামের কফি কিনে এনেছো, 3 ইউনিট 10,000 টাকা দামের কফি এনেছো, তাহলে দুটোকে মিক্স করলে তোমার ওভারঅল দাম কত পড়লো? গড় দাম কত পড়লো? এরকম তো হয় হিসেবে। তাহলে কত হচ্ছে? 5 8 40,000 প্লাস 30,000, টোটাল এত টাকা পড়লো। ক কিলো? 5 3 8 কিলোর দাম। তাহলে 40 আর 30 70,000, 70,000/8 কাটাকুটি করলে 8 8 64, 5 8 40, 8,500 টাকা করে পড়লো।
সরি ৮,৫০০ টাকা করে পড়লো, তাহলে ওভারঅল দাম পড়লো ৮,৫০০ টাকা। এটা তোমার ক্রয় মূল্যই পড়েছে, মিক্স করার পর তুমি হিসাব করে দেখলে এই টাকাটা তোমার কেনা দাম পড়লো, গড় দাম পড়লো। তুমি এটাকে 20% লাভে বিক্রি করতে চাইছো, 20% লাভে বিক্রি করতে চাইলে যে দামে কিনেছো বিক্রয় মূল্য কি হবে, এটার 120%, ইয়েস অর নো? তাহলে 120% মানে পার্সেন্টেজ উড়ে গেল। যদি গুণ করো, 0, 5 12 60, 8 12 96, 96 6 102, ব্যাস আনসার শেষ। বোঝা গেছে? নেক্সট বলছে একটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। সাইকেলটি বিক্রয় করার পর দুবার 20% এবং 10% ছাড়া বিক্রি দিয়েছে, তাহলে 10% এবং 20% ক্রমিক ছাড়ের সাকসেসিভ ডিসকাউন্ট কত? 20 + 10 - 20 × 10/100, এত টাকায় তো ছাড় পাবে অলমোস্ট। তাহলে 20 × 10 = 30, মানে 28% ছাড় পাবে, 28% ছাড় পাবে। তাহলে 4,000 টাকার উপর 28% যদি ছাড় পায় তাহলে কত টাকা ছাড় পাচ্ছে? পার্সেন্টের জন্য দুটো শূন্য ওড়াও, 0, 4 8 32, 4 2 8 আর 3 12, 8 আর 3 11, সরি 8 আর 3 11, 1120 টাকা। ওকে, এত টাকা ছাড় পাবে। নেক্সট, একটি শহরের মোট জনসংখ্যা 6,000 এবং মোট জনসংখ্যা 3/12 পুরুষ, বাকিরা মহিলা। যদি পুরুষের 30% বিবাহিত হয় তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? তাহলে মোট জনসংখ্যা 3/12, এটাকে কাটলে তো আরো কমবে না, 1/4 পুরুষ, 1/4 পুরুষ। টোটাল যদি 4 হয়, টোটাল যদি 4 ইউনিট হয় লোক, তাহলে 1 হলো পুরুষ। বা তাহলে আমি ডিরেক্টলি মেল আর ফিমেল লিখিয়ে দিই, এটা মেল, মেল কত? 1/4, মানে 1500 জন মেল আছে, বাকি আছে ফিমেল। তাহলে ফিমেল কতজন আছে? 4500, দেখে নাও, তবে তো এটা 6,000 হবে, তাই না? যদি পুরুষের 30% বিবাহিত হয়, পুরুষের 30% ম্যারেড, তাহলে পুরুষের 30% যদি ম্যারেড হয় তাহলে কতজন ম্যারেড? ম্যারেড কতজন? 30% মানে কত? 1500, 30% মানে পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য উঠলো, 3 × 45, 450 জন তোমার ম্যারেড। তাহলে বলো একটা গ্রামে, এটাই লজিক, একটা গ্রামে পুরুষ আছে, একটা গ্রামে যদি 30% পুরুষ হয় তাহলে ওই গ্রামে যে মহিলাগুলো আছে ওই পুরুষের সঙ্গে যাদের সঙ্গে বিয়ে হয়েছে ওরাই তো নাম্বারটা সমান হবে, যতগুলো পুরুষ বিবাহিত আছে ততগুলো মহিলা তো বিবাহিত হবে ওই গ্রামটায়, তাই না? তাহলে 450 জন যদি পুরুষ বিবাহিত থাকে তাহলে ওই গ্রামে 450 জন মহিলাও বিবাহিত থাকবে। তাহলে 45 ওর 450 কত পার্সেন্ট? 10%। মুখে মুখে করা যাচ্ছে, কারণ 10% মানে কি, আমরা ডান দিক থেকে একটা শূন্য উড়িয়ে দিই। নেক্সট, এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ, তোমাকে এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে, এক্স এবং ওয়াই এর এফিসিয়েন্সি দেওয়া আছে, কি দেওয়া আছে? দ্বিগুণ দক্ষ। এফিসিয়েন্সি কি দেওয়া আছে? এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ, তাহলে ওয়াই 1 হলে এক্স হবে 2। তারা একসাথে একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, তাহলে একসাথে যদি কাজ করে তাহলে একসাথে কাজ করলে কত করে? এফিসিয়েন্সি 3, 20 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক এটা হয়। আমি টোটাল ওয়ার্ক সমান বলেছিলাম, টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম, টোটাল টাইম। তাহলে দুজন একসঙ্গে কাজ করেছে, তাহলে দুজন এফিসিয়েন্সি কত? 3, টাইম কত নিয়েছে? 20, তাহলে এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক 60 ইউনিট। এক্স একাদিন কত দিনে করবে? এক্স এর এফিসিয়েন্সি কত? 2, 2 দিয়ে ভাগ, দ্যাট ইজ 30 ডেজে করবে, আনসার 30। নেক্সট, এক ব্যক্তি 84 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছে, খুব ভালো কথা। তিনি ওই দূরত্বে 6 কিলোমিটার ধরে নাও যাবে, তিনি ওই দূরত্বে 2/3 অংশ, 2/3 অংশ মানে কত? 6 কিলোমিটার 2/3 অংশ মানে কত? 4 কিলোমিটার। 6 কিলোমিটারে 2/3 অংশ মানে তো 4 কিলোমিটার, তাই না? তো 4 কিলোমিটার গেছে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, ওকে, 2/3 অংশ। তাহলে বলো 4 কিলোমিটার গেছে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তাহলে কতক্ষণ লেগেছে ওর টাইম? টাইমটা লেগেছে 4/4, তাহলে 1 ঘন্টা টাইম লেগেছে, তাহলে 85 মিনিটের মধ্যে ও 60 মিনিট এখানে নিয়ে নিয়েছে, তাহলে পড়ে আছে 25 মিনিটস। এই 25 মিনিটসে ওকে রিমেনিং 2 কিলোমিটার যেতে হবে। তাহলে কোন স্পিডে যেতে হবে? ডিস্টেন্স বাই টাইম, 25 মিনিট আছে এটা, তোমাকে কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, তাহলে ভাগ করবো 60 দিয়ে, ওকে। তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 5 এ 5 এ 25, 5 দিয়ে কাটলে 5 12 60, উপরে যদি গুণ হয় তাহলে 24/5, 24/5 মানে 25 ছিল, হ্যাঁ, 5 4 20, 4 পয়েন্ট সামথিং কিলোমিটার আসছে, 8 কিলোমিটার। 60 মিনিট নিয়েছি, আচ্ছা 84 মিনিট, মাই মিস্টেক, সরি।
84 মিনিট ছিল, এটা 84 হবে। হ্যাঁ, এটা 24 আছে। এটা মিনিট আছে, তাহলে এটা ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করলাম। তো 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 5, 5টা উপরে গুণ হবে, দ্যাট ইজ 5 কিলোমিটার/আওয়ার। এই স্পিডে ওকে বাকি যেতে হবে, তবে ও ওই টাইমের মধ্যে কভার করতে পারবে। ওকে, নেক্সট। 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। স্থির জলে নৌকাটির গতিবেগ এত যদি হয় তাহলে কত হবে? স্থির জলে নৌকাটির গতিবেগ তোমার কাছে চেয়েছি। তাহলে কি হয়? অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিডের অ্যাভারেজই হলো স্থির জলের গতিবেগের স্পিড। তাহলে 11 আর 5-এর অ্যাভারেজ কত? 11+5/2, তার মানে 16, 16/2 মানে 8। তাহলে 8 কিলোমিটার হলো স্থির জলের গতিবেগ। নেক্সট। পিতা মাতা ও পুত্রের বয়সের অনুপাত, খুব ভালো প্রশ্ন ছিল এটা। পিতা মাতা ও পুত্রের বয়সের অনুপাত 6:5:1। যখন পুত্রের বয়স পিতার বয়সের বর্তমান বয়সের সমান হয়, তবে তাদের 3 জনের বয়সের সমষ্টি হবে 135 বছর। মায়ের বর্তমান বছর কত? তাহলে ভালো মতো শুনবে। পুত্রের বয়স পিতার যে এখন বর্তমান বয়স আছে, এটা প্রেজেন্ট। পিতার যা বয়স আছে এখনকার সমান যখন পুত্রের বয়স হবে, তার মানে পুত্রের বয়স কত হবে? 6 হবে। তার মানে 1 থেকে 6 হতে হবে, তাহলে কত বাড়বে? 5। তাহলে পুত্রের বয়স যখন 6 হবে, তার মানে যদি 5 বাড়ছে, তার মানে সবার ক্ষেত্রেই তো 5 বাড়বে। শুধুমাত্র এরকম তো নয় যে পুত্রের বয়স বাড়বে, মাতার আর পিতার বয়স থামবে না, ওদের বয়সও বাড়ছে। কিন্তু তোমাকে বলছে আজকের যে বয়স, সেই বয়সের সমান যখন পুত্র হবে, তখন তাদের টোটাল বয়স হবে এত। তাহলে এটা 6 হবে, তাহলে এটা 5 যোগ করলে কত হবে? এটা তখন ওর 10 বছর হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 11 ইয়ার্স। 5 বছর যোগ করলে পুত্রের পিতার বয়স, তো টোটাল কত হলো? 11 আর 10-এ 21, 21 আর 6-এ 27। তাহলে 27-এর মান কত দেওয়া আছে? 135, দ্যাট ইজ 5 গুণ। তোমার কাছে চেয়েছে মায়ের বর্তমান বয়স কত, তাহলে মায়ের বর্তমান বয়স কত? 5। তাহলে 5-এর সঙ্গে 5 গুণ 25 ইয়ার্স। 25 ইয়ার্স ইজ মাতার বর্তমান বয়স। ক্লিয়ার? নেক্সট। 10টি সংখ্যার গড় হলো 20। প্রতিটি সংখ্যা যদি 5 বৃদ্ধি পায়, তাহলে নতুন গড় কত হবে? 25। প্রত্যেকটার সঙ্গে 5 বাড়ানো হয়েছে। গড় মানে কি? সবাইকে ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউট করা। তোমাকে ইকুয়াল ভাবে তো ডিস্ট্রিবিউট করেই দিয়েছে, প্রত্যেকের সঙ্গে 5 বাড়াচ্ছে, তার মানে যা অ্যাভারেজ আছে সবার সঙ্গে অ্যাভারেজ যা আছে 5 প্রত্যেকের সঙ্গে যোগ করা হয়েছে। তাহলে সবাইকে 5 দিচ্ছ, তাহলে 5 বেড়ে যাবে অ্যাভারেজ। যদি 5 কমাও, 5 কমে যাবে। বোঝা গেছে? একটি পরীক্ষায় মোট ৬২টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছিল। রমেন কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিয়েছিল? 2 ভাবে করতে পারো, আমি দুটোই দেখিয়ে দেবো এখানে। ওকে, দেখো টোটাল ছিল 62 প্রশ্ন, টোটাল ছিল ৬২টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে 2 পেত। যদি ও ভেবে নাও সবগুলোই সঠিক উত্তর দিয়েছে, তাহলে কত পেত? 124 পাওয়ার কথা ছিল, তাই না? ৬২টা প্রশ্ন ছিল, সবগুলো যদি রাইট করে আসতো, তাহলে 124 পাওয়ার কথা ছিল। বেশ। ও যদি সবগুলোই ভুল উত্তর দিত, তাহলে কত পেত? -64 পেত। সবগুলোই ভুল দিলে প্রত্যেকের জন্য ভুলের জন্য 1 করে কাটবে। কিন্তু অরিজিনালি পেয়েছে কত? ও 34 নম্বর পেয়েছে। অ্যালিগেশন করে নাও। বড় থেকে ছোট বাদ দিতে হয়, বড় থেকে ছোট বাদ দিলে কত হয়? এটা 90। এটা থেকে এটা বড় থেকে ছোট বাদ দিতে হয়। 34 বড় না -64 বড়? 34 বড়। 64 থেকে 34 থেকে -64 বাদ, তাহলে 34 মাইনাস -64 মানে 4 4 8, 6 3 9 রাখে 6 3 9 98, 98। ওকে, আচ্ছা এখানে ৬২টা প্রশ্ন ছিল, এখানে 2 হবে, তাহলে 96। তাহলে কাটাকুটি করলে কত হয়? এটা 6 দিয়ে কাটলে 6 16 96, 6 15 90। তাহলে এটা ছিল কি? রাইটের গল্প, এটা ছিল রঙের গল্প। তাহলে 16 আর 15 যোগ করলে কত হয়? 31। 31-এর মান কত? টোটাল প্রশ্ন কত ছিল? ৬২টা। তাহলে কত গুণ? 2 গুণ। তাহলে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করেছিল? 16টা প্রশ্ন, তাহলে 2 গুণ 32টা। আনসার 32। এটা গেলে একটা উপায়। আর একটা প্রসেস আছে, শুনবে ভালো করে। আর একটা প্রসেস আছে যেটা আমার ফেভারিট, যেটা আমি বাচ্চাদের করাই। সেটা হলো, ভাই
একটা নম্বর যদি একটা কোশ্চেন যদি ভুল করে আসে, একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন ও ঠিক করলে 2 পেত, যদি একটা কোশ্চেনটা ভুল করে তাহলে -1 পাচ্ছে, তাহলে টোটাল ও যদি ছেড়ে আসতো তাহলে তো কিছু নম্বরই পেতো না। কিন্তু একটা কোশ্চেন যদি ঠিক করে তাহলে 2 পেত, কিন্তু একটা কোশ্চেন যদি ভুল করে তাহলে -1 পাচ্ছে। তাহলে ওর লস কত হচ্ছে? ওভারঅল লস, ওভারঅল লস কত হচ্ছে? ওভারঅল লস হচ্ছে 3 এর লস হচ্ছে ওর। 2 পাওয়ার কথা ছিল কিন্তু -1 পেয়েছে, তাহলে ওভারঅল 3 এর লস পেয়েছে, 3 এর লস হয়েছে। ওকে। এবার তোমাকে বলেছে ও 34 নম্বর পেয়েছে, তাহলে আমাকে বলো ও যদি সবগুলো ঠিক করতো তাহলে নম্বর কত পেতো? 124। সবগুলো যদি ঠিক করে আসতো, কিন্তু পেয়েছে কত? 34। তাহলে কত কম পেয়েছে? 90 কম পেয়েছে। ভালো মতো শুনবে, 90 কম কেন পেয়েছে? ও 90 কম কেন পেয়েছে? কারণ ও এক একটা কোশ্চেনে 3 করে লস লাগিয়ে এসছে। তার মানে লস কোথায় লেগেছে? রং কোশ্চেনের জন্য। তাহলে রং কোশ্চেন কটা করেছিল ও? 30টা রং কোশ্চেন করেছিল। তোমার কাছে চেয়েছে রাইট কোশ্চেন, তাহলে 62টা কোশ্চেনের মধ্যে যদি 30টা রং করে তাহলে বাকি 32টা কোশ্চেন কি করেছে? রাইট করেছে। ক্লিয়ার? যেটা ইচ্ছা, যেটা তুমি ভালো বুঝবে সেটা করবে, এটা হলো বেস্ট ওয়ে তাড়াতাড়ি করা, কিন্তু এখানে ব্রেন বেশি লাগবে। নেক্সট, 20 জন লোক একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, 5 দিন পরে আরো 20 জন লোক যোগ দিল, তাহলে সম্পূর্ণ কাজটি, এখানেই প্রশ্ন, সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগে? এরা কালকেই আমি এই টাইপের প্রশ্ন করেছিলাম, মানে সেশন 3 তে এই টাইপের একটা প্রশ্ন ছিল। ওখানে ছিল পর নেক্সট কাজটি করতে আরো কতদিন লাগবে, মানে রিমেনিং কাজ করতে কতদিন লাগবে, আর এখানে হচ্ছে যে সম্পূর্ণ কাজটি করতে। তাহলে 20 জন লোকে 10 দিনে করতে পারে, 5 দিন পরে মানে 15 জন লোকের, সরি 20 জন লোকের 5 দিন পর, মানে 5 দিনের কাজ আর পড়ে আছে, 5 দিনের কাজ আর পড়ে আছে। এই কাজটা কাকে করাতে হবে? 20 জন লোক যোগ দিল আরো, তাহলে 20 জন লোক ছিল, আরো 20 জন যোগ দিল, তাহলে 40 জন করতে হবে। কত দিনে করবে? আমরা জানি m1 d1 ইকুয়াল টু m2 d2, m2 d2 এটা জানি। তাহলে এটা কত হবে দেখো, 20 2 40, তার মানে জিজ্ঞাসা মান কত হচ্ছে? 2.5। অপশন এখানে 2.5 দেয়নি, এখানে 2.5 যদি দিত তাহলে খুব ভালো হতো, অনেকেই কি করে নিত, 2.5 মার্ক করে চলে আসতো, কিন্তু এখানে 2.5টা দেয়নি, সিলি মিস্টেক্সের জায়গাটা কম। তাহলে টোটাল কাজটা কতদিনে সম্পূর্ণ হবে? তাহলে রিমেনিং কাজটা 2.5 দিন, 2.5 ঘন্টায় বা 2.5 দিনে হলো, তাহলে 5 দিন তো আগে কাজ করেছে তাই না? তাহলে টোটাল কত হলো? 7 7.5। তো এই ছিল তোমাদের সেশন 4 এর প্রশ্ন, সব ম্যাথ প্রশ্ন 4টে সেশনে আমি আপলোড করে দিলাম। এগুলো তোমাদের সামনে WBPSCর যে কোনো পরীক্ষা বা তোমাদের পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে কোনো পরীক্ষার এটাকে এই হিসাবে তোমরা প্র্যাকটিস সেট হিসাবে বা ধাঁচ হিসেবে তোমরা ইউজ করতে পারো। ওকে, খুব ভালো, প্রশ্নের মানগুলো ভালো ছিল। ওকে, এরপরে আমি এই 4টে শিফটেরই বা 4টে সেশনেরই জিএস সেশনটা আনবো, জেনারেল স্টাডিজটা আনবো, 4টে সেশনের জিকেটা আনবো। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড বাই।